সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের HSC 2000 ব্যাচের অর্থনীতি বিষয়ের 4 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের বিষয় কোডটা হচ্ছে 110 এবং এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র। তোমরা যদি আমাদের বিগত অ্যাসাইনমেন্টগুলোর উত্তর দেখে থাকো তবে অবশ্যই জানো আমরা 100% রুব্রিক্স এবং নির্দেশনা মেনে উত্তর তৈরি করি। তাহলে চলো আজকেও 100% নির্দেশনা এবং রুব্রিক্স মেনে তৈরি করা উত্তরটা দেখে নেই। তার আগে বলি, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের শিল্প। অ্যাসাইনমেন্টের জন্য বলা হয়েছে বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো, দ্রুত শিল্পায়নে কোন ধরনের শিল্প স্থাপন করা, যুক্তিযুক্ত মতামত দাও। এখানে নির্দেশনায় বলা আছে শিল্পের শ্রেণী বিভাগ করতে হবে, রপ্তানিমুখী শিল্প কি এটা নিয়ে একটু আলোচনা করতে হবে এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতির যথাযথ বিশ্লেষণ করতে হবে। এবং যেটা মূল্যায়ন রুব্রিক্সের নির্দেশনা সেটা হচ্ছে শিল্পের শ্রেণী বিন্যাসের বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতে হবে এবং রপ্তানিমুখী শিল্পের তালিকা প্রস্তুতকরণ গুরুত্ব অনুযায়ী সম্পূর্ণ ধারাবাহিকতা বজায় রেখেছে এটা করতে হবে এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতির পর্যালোচনা, সৃজনশীলতা, নান্দনিকতা সম্পূর্ণ মাত্রায় পরিলক্ষিত হয়েছে। তাহলে চলো আমরা এই মূল্যায়ন রুব্রিক্স অনুসারে সম্পূর্ণ উত্তরটা দেখে নেই। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস। চাইলে এর সাথে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের যেটা আছে এটাও দিতে পারো, বাংলাদেশে উৎপাদিত পণ্যের উপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস এবং কোন ধরনের শিল্প স্থাপন যুক্তিযুক্ত হবে তার মতামত। এখন উত্তর, শিল্প যে প্রক্রিয়ায় শ্রম ও যন্ত্রের ব্যবহার করে কৃষিজাত পণ্য বা প্রাকৃতিক সম্পদ রূপান্তরের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। অর্থাৎ শিল্প প্রকৃতির প্রদত্ত সম্পদ বা কাঁচামাল সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি প্রকৃতির প্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকেই শিল্প বলে, যেমন তুলা থেকে কাপড় তৈরি। এই শিল্পকে দুটি দৃষ্টিকোণ থেকে আকার অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ, কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ। আকার অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ আবার 3 প্রকার। ক, বৃহৎ শিল্প, যে শিল্পে অধিক মূলধন, অনেক শ্রমিক ও প্রচুর পরিমাণ কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথা উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বৃহৎ অথবা বৃহদায়তন শিল্প বলা হয়। এখানে উল্লেখ্য বাংলাদেশ শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। পাট, বস্ত্র, সিমেন্ট, কাগজ, সার ইত্যাদি বাংলাদেশের বৃহৎ শিল্পের উদাহরণ। এটা হচ্ছে বৃহৎ শিল্পের হবে, লিখতে ভুল করেছি, শিল্পের আগে বৃহৎ যাবে। খ, মাঝারি শিল্প, বাংলাদেশের শিল্প আইন বা কারখানা আইন অনুযায়ী যে কারখানায় 20 জনের বেশি কিন্তু 230 জনের কম শ্রমিক নিয়োজিত আছে তাকে মাঝারি শিল্প বলে। মাঝারি শিল্প বৃহৎ শিল্পের ন্যায় উন্নত প্রযুক্তির ব্যবহার করে, তবে মূলধন তুলনামূলকভাবে বৃহৎ শিল্প অপেক্ষা কম ব্যবহার করে। বাংলাদেশে বহু সংখ্যক মাঝারি শিল্প গড়ে উঠেছে এবং উঠছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চামড়া শিল্প, সিগারেট শিল্প, সাবান শিল্প, দিয়াশলাই শিল্প ইত্যাদি। ক্ষুদ্র কুটির শিল্প, সাধারণ অর্থে ক্ষুদ্র ও কুটির শিল্প একই অর্থে ব্যবহৃত হয়, তবে এ দুইয়ের মধ্যে হালকা পার্থক্য আছে। বাংলাদেশের কারখানা ও শিল্প আইন অনুযায়ী যে কারখানায় সর্বোচ্চ 20 জন শ্রমিক কাজ করে তাকে ক্ষুদ্র বা কুটির শিল্প বলে। তবে এখানে উল্লেখ্য ক্ষুদ্র শিল্পের ভাড়া করা শ্রমিক, বিদ্যুৎ ব্যবহৃত হয়। তাছাড়া ক্ষেত্র বিশেষে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়। কুটির শিল্পে মূলত পারিবারিক শ্রমিক দ্বারা পরিচালিত হয় এবং বিদ্যুৎ ব্যবহৃত হয় না। মোট কথায় স্থানীয় কাঁচামাল, কম মূলধন ও পরিবারের সদস্যদের দ্বারা কুটির শিল্প বিভিন্ন দ্রব্য উৎপাদন করে থাকে। বাংলাদেশের তাঁত শিল্প, বাঁশ শিল্প, বেত শিল্প, বিড়ি শিল্প, লবণ শিল্প ইত্যাদি হলো কুটির শিল্প। কাঠামো অনুযায়ী শিল্পের শ্রেণীবিভাগ আবার 3 প্রকার। ক, ভোগ্যদ্রব্য শিল্প, যে শিল্প কারখানায় সরাসরি মানুষের ভোগ উপযোগী দ্রব্য তৈরি করে তাকে ভোগ্যদ্রব্য শিল্প বলে, যেমন সাবান, চিনি শিল্প, সিগারেট শিল্প ইত্যাদি। বাংলাদেশ একটি অতিরিক্ত জনসংখ্যার দেশ, তাই এখানে ভোগ্য শিল্পের গুরুত্ব অত্যাধিক। মাধ্যমিক দ্রব্য শিল্প, যে সকল উৎপাদিত পণ্য পুনরায় অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মাধ্যমিক দ্রব্য বলে। আর এই মাধ্যমিক দ্রব্য যে সকল কারখানায় তৈরি হয় তাকে মাধ্যমিক দ্রব্য শিল্প বলে। যেমন সুতা একটি উৎপাদিত দ্রব্য যা বস্ত্র শিল্পে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাই সুতা শিল্পকে মাধ্যমিক শিল্প বলে। গ, মূলধনী দ্রব্যের শিল্প, বাংলাদেশে মূলধনী বা ভারী শিল্প নেই বললেই চলে, তবে একটি দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রয়োজন মূলধনী শিল্প। মূলধনী দ্রব্য যে কারখানায় তৈরি হয় তাকে মূলধনী শিল্প বলে, যেমন জয়দেবপুরের মেশিন টুলস ফ্যাক্টরি, চিটাগাং স্টিল মিল ফ্যাক্টরি।
রপ্তানিমুখী শিল্প আন্তর্জাতিক বাজারে বিক্রয়যোগ্য দ্রব্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যে শিল্প গড়ে ওঠে বা গড়ে তোলা হয় তাকে রপ্তানিমুখী শিল্প বলে। একটি দেশের জন্য রপ্তানিমুখী শিল্প অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে আছে পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো। পাট বাংলাদেশের কৃষি প্রধান দেশ। পাট বাংলাদেশের প্রধান একটি অর্থকরী ফসল। দেশে ও বিদেশে পাটের চাহিদা ব্যাপক। পাট থেকে বিভিন্ন রকম পণ্য উৎপন্ন করা হয়। এগুলোর রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং কাঁচা পাট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। বর্তমানে দেশে ৭৭টি পাট কল আছে, এর মধ্যে ৪০টি সরকারি আর ৩৭টি ব্যক্তি মালিকানায়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ তথ্য থেকে জানা যায় যে ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯১ কোটি 3.91 বিলিয়ন ডলার আয় করেছে দেশ। এর মধ্যে ১০,৩৫,১০,০০০ ডলার এসেছে পাট ও পাটজাত পণ্য থেকে। বাংলাদেশ দেশি, তোষা, মেস্তা এই ৩ জাতের পাটের চাষ হয়। দেশি পাটের আঁশ সাদা, তোষা পাটের আঁশ লালচে এবং মেস্তা পাটের আঁশ অপেক্ষাকৃত মোটা হয়ে থাকে। বস্ত্র শিল্পের 4টি অংশ: সুতা উৎপাদন, বস্ত্র উৎপাদন, রংকরণ ও প্রিন্টিং এবং পোশাক তৈরি। বিভিন্ন পর্যায়ে সমস্যার মধ্যে বিভিন্নতা রয়েছে এবং সমাধানের মধ্যেও এজন্য পার্থক্য রয়েছে। বাংলাদেশ সাম্প্রতিককালে সুতা উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। 1991-92 সালে বাংলাদেশে 59.8 মিলিয়ন কেজি সুতা উৎপাদিত হয়। 1996-97 সালে তা বেড়ে দাঁড়ায় 109.9 মিলিয়ন কেজিতে। তা সত্ত্বেও বাংলাদেশের সুতা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। মোট চাহিদা শতকরা 40% সুতা দেশে উৎপাদিত হয়, অবশিষ্ট সুতা আমদানি করা হয়। বাংলাদেশ সাম্প্রতিককালে বস্ত্র উৎপাদনের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে, তবে এই সময়ে রাষ্ট্রীয় খাতে পরিচালিত বৃহদায়তন মিলগুলোর উৎপাদন হ্রাস পেয়েছে। উৎপাদন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তা দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে সক্ষম নয়। বর্তমানে দেশে উৎপাদিত বস্ত্রের ব্যবহার দ্বিবিধ। প্রথমত, দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ। দ্বিতীয়ত, দেশের বস্ত্রের চাহিদার ব্যবহার বিবিধ হবে। প্রথমত, দেশের মানুষের বস্ত্রের চাহিদা পূরণ। দ্বিতীয়ত, দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের চাহিদা আংশিকভাবে পূরণ। বস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয় বিধায় বাংলাদেশে বিপুল পরিমাণ বস্ত্র আমদানি করে। বাংলাদেশ রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য গড়ে 2 থেকে 3 মিলিয়ন গজ বস্ত্র আমদানি করে। চা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ও রপ্তানিকারী ফসল। চা শিল্পে গ্রামীণ কর্মনিয়োগের সুযোগ, বিশেষত মহিলাদের কর্মনিয়োগের সুযোগ দেয় এবং গ্রাম অঞ্চলে দরিদ্র বিমোচনে অবদান রাখে। বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ক্রমশ বাড়ছে। গত 10 বছরে এই বৃদ্ধির গড় বার্ষিক হার শতকরা 3 ভাগ। বাংলাদেশে 1997-98 সালে মোট 58.61 হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয়। সাম্প্রতিককালে দেশে উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ বেশি হারে বৃদ্ধি পেয়েছে, এজন্য রপ্তানির পরিমাণ কমে গেছে। বাংলাদেশে বর্তমানে 158টি চা বাগান আছে, এর অধিকাংশই বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত। তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পে বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান শিল্প। এটি পুরোপুরি রপ্তানিমুখী শিল্প। 1977-78 সালে তৈরি পোশাক কারখানার সংখ্যা ছিল মাত্র 9টি, বর্তমানে এই সংখ্যা 3000-এর কাছাকাছি। 1981-82 সালে দেশে 0.13 মিলিয়ন ডজন পোশাক তৈরি হয় এবং 98-91 সালে প্রায় 74 মিলিয়ন ডজন পোশাক উৎপাদিত হয় এবং এ থেকে 3.2 বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। একই বছরে নিটওয়্যার দ্রব্য রপ্তানি আয়ের পরিমাণ 1.15 বিলিয়ন ডলার। এই উভয় উৎস থেকে দেশের শতকরা 75 ভাগ রপ্তানি আয় হয়। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। নিটওয়্যার দ্রব্যের প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ। বাংলাদেশের রপ্তানি পণ্য এসব দেশে কিছু বাণিজ্যিক সুবিধা ভোগ করে। এটি একটি আমদানি নির্ভর শিল্প। এই শিল্পের প্রয়োজনীয় উপাদান আমদানি করতে হয়। এই শিল্পের রপ্তানি আয়ের প্রায় 70 ভাগ ব্যয়িত হয়। উল্লেখ করা প্রয়োজন যে এই শিল্পের জন্য প্রয়োজনীয় বুতাম, জিপার, কটন ইত্যাদি বেশিরভাগ এখন দেশে তৈরি হয়। চামড়া শিল্পে একটি রপ্তানিমুখী শিল্প। বর্তমানে বাংলাদেশে 200টিরও অধিক চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা আছে। এর মধ্যে চামড়া পাকা করার কারখানা আছে 40টি। দেশে 140 মিলিয়ন বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এর শতকরা 80 ভাগ গরুর চামড়া। সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব। সরকার যখন অনেক বড় বড় প্রকল্প হাতে নেয় তখন অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু বাজেট স্বল্পতার কারণে সরকার সমস্ত অর্থ প্রদান করতে সক্ষম হয় না। ফলে সরকারকে বাইরে হাত বাড়াতে হয়। সেক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাংক বা অনুরূপ সংস্থার অর্থের যোগান দিতে সম্মত হলেও হয় তা চড়া সুদে অথবা এমন শর্তে যা পালন করা কষ্টসাধ্য। সেক্ষেত্রে সরকার দেশের কাউকে বা প্রতিষ্ঠানকে ওই প্রকল্পের অংশীদার বানিয়ে তাদের কাছ থেকে অর্থের সংস্থান করে, আর এজন্য একে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতি PPP প্রকল্প গ্রহণ।
13-1 চুক্তিকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতে পিপিপি কর্তৃপক্ষ বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে কোনো প্রকল্প অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে যে কোনো প্রকল্প চিহ্নিত ক্রমে উহা পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য পিপিপি প্রকল্প গ্রহণ করতে পারবে। 2 বোর্ড অব গভর্নর্স প্রয়োজনীয় ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে কোনো প্রকল্প অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরে যে কোনো প্রকল্পকে পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের জন্য চুক্তিকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে পারবে। পিপিপি প্রকল্পের অনুমোদন। 14 পিপিপি প্রকল্পের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভা কর্তৃক সম্পাদিত হবে। জাতীয় অগ্রাধিকার প্রকল্প। 15-1 দেশের অর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত পরিবার বা জনসাধারণের বড় ধরনের কোনো দুর্ভোগ দ্রুত নিরসনের প্রয়োজনে চুক্তিকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতে পিপিপি কর্তৃপক্ষ মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে যে কোনো প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প ঘোষণা করিতে পারিবে। 2 এই আইনে ভিন্নতার যাহা কিছুই থাকুক না কেন উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে চুক্তিকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতে পিপিপি কর্তৃপক্ষ মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে জাতীয় অগ্রাধিকার প্রকল্পে অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, নেগোসিয়েশন ইত্যাদির জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি বা সাব কমিটি গঠন করিতে পারিবে। 3 উপধারা 2-এর অধীনে গঠিত কমিটির কর্মপরিধি, কার্যপদ্ধতি ও সভা অনুষ্ঠান সহ জাতীয় অগ্রাধিকার প্রকল্প অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, নেগোসিয়েশন ইত্যাদি সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে। পিপিপি প্রকল্পের সরকারি আর্থিক অংশগ্রহণ। সরকার পিপিপি প্রকল্পের নিম্নবর্ণিত কর্মকাণ্ডের বিপরীতে অর্থ প্রদান করিতে পারিবে, যথা কারিগরি সহায়তার বিপরীতে অর্থায়ন, আর্থিক সমস্যা ঘাটতির বিপরীতে অর্থায়ন, প্রকল্প কোম্পানিতে ইকুইটি ক্রয় বা ঋণের বিপরীতে অর্থায়ন, পিপিপি প্রকল্পের সহিত সংযুক্ত কম্পোনেন্ট বাস্তবায়নের বিপরীতে অর্থায়ন, পিপিপি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোনো কর্মকাণ্ডের বিপরীতে অর্থায়ন। প্রণোদনা প্রদানের সরকারের ক্ষমতা। 17 পিপিপি প্রকল্পে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করিবার জন্য সরকার বোর্ড অব গভর্নর্সের সুপারিশের ভিত্তিতে সরকারি গেজেটে সাধারণত বা বিশেষ আদেশ দ্বারা প্রণোদনা ঘোষণা করিতে পারিবে। চুক্তিকারী কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী। 18-1 এই আইন এবং তদিন প্রণীত বিধি ও প্রবিধিমালার বিধানবলী সাপেক্ষে চুক্তিকারী কর্তৃপক্ষ পিপিপি প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে স্বীয় খাতের যে কোনো অবকাঠামো নির্মাণ বা বিদ্যমান অবকাঠামো বিনির্মাণের জন্য বেসরকারি অংশীদারের সহিত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীদারিত্ব চুক্তি সম্পাদন করিতে পারিবে। 2 পিপিপি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতকল্পে চুক্তিকারী কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করিতে পারিবে। 3 প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম বিষয়ে চুক্তিকারী কর্তৃপক্ষ নির্ধারিত পদ্ধতি ও সময় অন্তর পিপিপি কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করিবে। 4 উপধারা 3-এ যাহা কিছুই থাকুক না কেন পিপিপি কর্তৃপক্ষ যে কোনো সময় চুক্তিকারী কর্তৃপক্ষের নিকট যে কোনো প্রতিবেদন বা তথ্য উপাত্ত যাচাই করিতে পারিবে এবং চুক্তিকারী কর্তৃপক্ষের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারিবে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নে সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ। 2010 সালে পিপিপি পলিসি প্রণয়ন করা হয়েছে। পিপিপি আইনে গৃহীত হয়েছে 2015 সালে। পিপিপি আইন প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে সংযুক্ত করে পিপিপি অফিস খোলা হয়েছে। পিপিপি অফিসের ওয়েবসাইটে 74টি প্রকল্পের একটি দীর্ঘ তালিকা আছে। সেগুলোর মধ্যে একটি ক্ষুদ্র কিডনি ডায়ালাইসিস 2টি ইউনিট প্রকল্প চালু আছে। নির্মাণাধীন প্রকল্পের সংখ্যা 5। চুক্তি স্বাক্ষরিত হয়েছে 7। 3টি চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। সংখ্যাধীন 14টি। প্রস্তুতি পর্যায়ে আছে 29টি প্রকল্প এবং নীতিগত অনুমোদন পেয়েছে 14টি প্রকল্প। তালিকা দীর্ঘ হলেও কিন্তু অর্জন খুবই সামান্য। এত ঢাকঢোল পেটানোর পরও দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু বাংলাদেশ পিপিপি প্রকল্প বাস্তবায়নের চিত্র হতাশাব্যঞ্জক বলা চলে। এ ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের প্রথমে পিপিপির পক্ষে ন্যায্য ও অসার যুক্তিগুলো বুঝতে হবে। প্রধানত পিপিপির পক্ষে বেসরকারি পুঁজি ও অর্থায়নকে প্রধান যুক্তি হিসেবে দেখানো হয়ে থাকে। অর্থনীতিবিদরা মনে করেন এটা একটা অসার যুক্তি, কেননা সরকার আরও কম দামে এ অর্থ সংগ্রহ করতে পারে। পিপিপি প্রকল্প বাস্তবায়নের ফলে বর্তমানে টাকা কম লাগলেও ভবিষ্যতে এর জন্য ব্যয় বাড়ে বা ভবিষ্যতে আয় কমে। পিপিপির পক্ষে ন্যায্য যুক্তি হচ্ছে উৎপাদন বন্টন ও ব্যক্তি খাতের ডায়নামিক দক্ষতা বৃদ্ধি, যা কেবল প্রতিযোগিতামূলক উদ্যোক্তা নির্বাচনের মাধ্যমেই সম্ভব হতে পারে। এছাড়া এজন্য প্রয়োজন হবে ব্যক্তি খাতের ঝুঁকি গ্রহণে সক্ষম ও আগ্রহী উদ্যোক্তা নির্বাচন। সর্বশেষ ব্যাপক অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজস্ব ও মুদ্রানীতির আধুনিকায়ন ও পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। এই ছিল তোমাদের অর্থনীতির 4 নাম্বার অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি উত্তরটা মূল্যায়ন রুব্রিক্স অনুসারেই তৈরি করতে পেরেছি। তারপরেও তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তোমরা সংশোধন করে নিও, আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। এবং যেভাবে লিখেছি একটু কাটসাট করে, একদম হুবহুব না লিখে একটু কাটসাট করে লিখলে তোমরা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই কোভিডের সময় তোমরা সাবধানে থেকো, ভালো থেকো এবং পড়ালেখার মধ্যে থেকো। আল্লাহ হাফেজ।